ফাইন। সো আমরা মোটামুটি সরলরেখার ঢাল, বক্ররেখার ঢাল দেখেছি। আজকে আমরা আসলে ফাংশন এর ছোট্ট একটু ক্যালকুলেশন দেখব, খুবই ছোট একটু ক্যালকুলেশন দেখব। ফাংশনের এতদিন আমরা ব্যবহার করেছি, এখনো আমরা একই জিনিস ব্যবহার করব, বাট আমরা একটা ফাংশন, সেটা থেকে কিভাবে আসলে আমরা বক্ররেখা পাই, সেটা থেকে কিভাবে আমরা আসলে অন্তরীকরণ করতে পারি, এরকম স্টেপ বাই স্টেপ আমরা যাব আর কি। যেহেতু আমরা লাস্ট ক্লাসে একদম লাস্ট পার্টে আমরা বলেছিলাম, পার্ট 3-তে, যে আমরা আসলে যত রকমের গ্রাফ শিখেছি 6.3-তে, দ্যাট মিনস সাইন কার্ভ, কস কার্ভ, ট্যান কার্ভ, কট কার্ভ, যা যত রকমের কার্ভ শিখেছি আমরা, সকল কার্ভ এর ডিফারেন্সিয়েশন করা যায়, এবং সকল কার্ভের ডিফারেন্সিয়েশন আমরা ঢাল নির্ণয় করার মাধ্যমেই করতে পারি। সেটা আমরা লাস্টে সাইন এক্স এর কার্ভ আমরা নির্ণয় করে দেখেছিলাম। সাইন এক্স এর কার্ভ নির্ণয় করার পরে আমরা পেয়েছিলাম কজ এক্স এর কার্ভ। সো সেটা আমরা ডিডিএক্স অফ সাইন এক্স করলেও আসলে সেই একই জিনিস পেতাম। এখন আমরা আসলে সেরকম সাইন এক্স বা কজ এক্স আমরা কোনো ফাংশনের কথা, মানে ত্রিকোণমিতিক কোনো ফাংশনের কথায় যাব না, আমরা নর্মাল একটা ফাংশন নিয়ে কথা বলি। সাপোজ আমরা বলছি যে একটা সমীকরণ, সাপোজ ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউব। সাপোজ এটা একটা সমীকরণ, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউব। তো এখন এখানে আমরা জানি যে এক্স, এই যে সমীকরণটা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউব, এক্ষেত্রে এই সমীকরণে এক্স কি? এক্স হচ্ছে আমার স্বাধীন চলক, রাইট? এক্স হচ্ছে আমার স্বাধীন চলক, কারণ এক্স এর ভিতরে আমরা মান বসাবো এবং আমরা ওয়াই এর ভিতরে একটা কি আউটপুট পাবো। তাহলে ওয়াই হবে আমার পরাধীন, চলক। এক্স হবে স্বাধীন চলক এবং ওয়াই হবে আমাদের পরাধীন চলক। ওকে, তো এই যে স্বাধীন চলক এবং পরাধীন চলকের কথাটা বলছি, যে এই ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কিউব, যেহেতু এক্স এখানে আমরা মান বসাচ্ছি, তাহলে আমরা এই জিনিসটাকে আসলে এভাবেও লিখতে পারি যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব, এভাবেও আমরা আসলে লিখতে পারি। এবং এই দুটিকে একত্র করে আমরা আসলে ছোটবেলায় এভাবে লিখে এসেছি যে ওয়াই ইজ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব। এভাবে ব্যবহার করে আমরা আসলে বিপরীত ফাংশন, এক ফাংশন, হ্যাঁ, এইগুলো নির্ণয় করে এসেছি, ইনভার্স ফাংশন। তো এখন এই যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব, মানে ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব। এখন আমি যদি ফাংশন অফ এক্স এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 1 বসালে আমার কি পাবো? 1 কিউব। 1 কিউব মানে কত? 1। ওকে, তারপরে আমরা ফাংশন অফ এক্স এর জায়গায় যদি আমরা ফাংশন অফ 2 বসাই, কি পাবো? 2 বসালে আমরা পাবো 2 কিউব, দ্যাট মিনস 8। দেন অ্যাগেইন আমরা যদি ফাংশন অফ এক্স এর জায়গায় 3 বসাই, আমরা কি পাবো? 3 কিউব, দ্যাট মিনস 27। এবং স্বাভাবিকভাবে আমরা যে এরকম বারবার মানগুলো লিখছি, এই যে মানগুলো এক্স এর জায়গায় 1 বসানোর কারণে আমরা পাচ্ছি হচ্ছে 1। তা আসলে এই যে এক্স এর জায়গায় 1, মানে ফাংশন অফ এক্স এর জায়গায় 1 বসানোর পরে আমার পুরো ফলাফলটা যে আসলে 1 আসছে, এই 1টা আসলে আমরা কি বলতে পারি? ওয়াই এর ভ্যালু, রাইট? এক্স এর জায়গায় 1 বসানোর পরে ওয়াই এর ভ্যালু আমরা কত পেলাম? 1। এক্স এর জায়গায় 2 বসানোর ফলে ওয়াই এর ভ্যালু আমরা কত পেলাম? 8। এক্স এর জায়গায় 3 বসানোর ফলে আমরা ওয়াই এর ভ্যালু কত পেলাম? 27। তাহলে এই যে আমি এক্স এর জায়গায় 1 বসালাম এবং ওয়াই এর জায়গায় 1 বসালাম, এই জিনিসটাকেই যদি আমি স্থানাঙ্ক ব্যবস্থার মতো করে, ভুজ এবং কোটির মতো করে লিখি, তাহলে আমরা বলতে পারি যে এক্স এর জায়গায় আমরা বসালাম 1, ওয়াই এর জায়গায় আমরা পেলাম 1, এক্স এর জায়গায় বসালাম আমরা 2, ওয়াই এর জায়গায় আমরা পেলাম 8, এক্স এর জায়গায় পেলাম আমরা 3 এবং ওয়াই এর জায়গায় আমরা পেলাম 27। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পারছি আমার কথাগুলো? জি স্যার। ওকে, এখন এই যে এক্স এর জায়গায় আমরা 1 বসিয়েছি এবং তার ফলে আমরা মান 1 পেয়েছি, বা এক্স এর জায়গায় আমরা 2 বসিয়েছি যার ফলে আমরা মান 8 পেয়েছি, তাহলে এই যে 1 1 2 8 3 7, এই জিনিসটাকে আমরা ভুজকোটি বলি, ডেফিনেটলি কোনো সমস্যা নাই, ভুজকোটি বলি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, যে এই 1 1 এই জিনিসটাকে কি আমি এভাবে লিখতে পারি কিনা? খেয়াল করো তো, যে আমি ফার্স্টে লিখলাম 1 কমা দিয়ে, মানে এক্স এর মানটা সরাসরি লিখলাম। এখন আমি এই
পরের যে ওয়ানটা আছে, পরের ওয়ানটাকে ওয়ান হিসেবে না লিখে পরের ওয়ানটাকে কি আমি ফাংশন অফ ওয়ান বলতে পারি? কারণ ফাংশন অফ ওয়ানের মানই তো কত আসছে, ওয়ান। ফাংশন অফ ওয়ানের মানই কত আসছে, ওয়ান, যার কারণে ওয়াই এর মান কত আসছে, ওয়ান। এবং সেই ওয়ানের জায়গাটাতে, মানে দ্বিতীয় ওয়ানের জায়গাটাতে আমরা কি করতেছি, আসলে আমরা ফাংশন অফ ওয়ান ব্যবহার করছি। অর্থাৎ ফাংশন দ্বারা আমরা আসলে ভুজকোটিকে নির্ণয় করতে চাচ্ছি। মানে আমি সেকেন্ড এক্সাম্পলটা বুঝাই, যে সেকেন্ড এক্সাম্পলে এক্স এর জায়গায় আমার মান ছিল 2, ওয়াই এর জায়গায় আমার মান ছিল 8। তাহলে এই 8টা আমি আসলে কিভাবে পেয়েছি? এই 8টা আসলে আমি পেয়েছি ফাংশন অফ 2 এর কারণে। ফাংশন অফ 2 এর কারণে আমরা 8টা পেয়েছি। তার মানে 8 মানে যা, ফাংশন অফ 2 মানেও তো কিন্তু তাই। এই সমীকরণের জন্য ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউবের জন্য 8 মানে যা, ফাংশন অফ 2 মানেও তো তাই। সেম অ্যাজ যদি আমরা বলি 3 হচ্ছে এক্স এর মান, সো ওয়াই এর মান হচ্ছে 27। এখন এই 27 এর মানে যা, আমি যদি এই জায়গায় ফাংশন অফ 3 বসাই, তাহলে ফাংশন অফ 3 এর মানও কিন্তু সেম। রাইট অর রং? আমি কি বুঝাতে পেরেছি এই জিনিসটা? জি স্যার। ওকে, ফাইন। যদি বুঝাতে পারি, তাহলে তাহলে নর্মাল আমি এই মানগুলোকে যদি একটা গ্রাফে প্লট করতে চাই, যদিও এই গ্রাফটা নিয়েই আজকে আমরা অনেক কথা বলবো। সাপোজ এটা আমার সেই গ্রাফ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3। সাপোজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে খেয়াল করো, 1 এর কারণে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে 1 এর কারণে আমরা এখানে পাবো হচ্ছে 1। তো এখন সাধারণত আমার কত 27 পর্যন্ত মান লাগবে। তাহলে আমি এটাকে ধরি 5, এটাকে ধরি 10, এটাকে ধরি 15, না হলে তো আমি 27 পর্যন্ত বসাতে পারবো না। তারপরে ধরি 20, তারপরে ধরি 25, তারপরে ধরি 30। ঠিক আছে, এখন 1 এর কারণে আমি মান পাচ্ছি 1। তাহলে এটা যদি 5 হয়, তাহলে এই একটা হচ্ছে আমার এই বিন্দুতে, এরকম একটা বিন্দুতে আমি পাচ্ছি 1। 2 এর কারণে আমি পাচ্ছি 8, তাহলে এটা যদি 2 হয় তাহলে 10। এখান থেকে আমরা পাচ্ছি কত, 8। 3 এর কারণে মান আমরা পাচ্ছি 27, তার মানে 27 এরকম একটা জায়গায় রয়েছে, 25 এর উপরে 27 এরকম একটা জায়গায় রয়েছে। 3 এর কারণে আমরা এই বিন্দুটা পাচ্ছি। এখন এই তিনটা বিন্দুকে যদি আমরা সংযুক্ত করি, মানে শূন্যের সাথে মূল বিন্দুর সাথে এই তিনটা বিন্দুকে যদি আমরা সংযুক্ত করি, তার মানে ডেফিনেটলি আমরা একটা কেমন লাইন পাবো, ডেফিনেটলি আমরা একটা বক্ররেখা পাবো। ডেফিনেটলি আমরা একটা বক্ররেখা পাবো। এই বক্ররেখার যে বিন্দুগুলোকে নিয়ে আমরা কথা বলছি, দ্যাট মিনস প্রথম বিন্দুটা হচ্ছে আমাদের 1,1, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমাদের 2,8, তৃতীয় বিন্দুটা হচ্ছে আমাদের 3,27। স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা এই জিনিসটাকে লিখি, এই সেম জিনিসটাই যদি আমি ফাংশন আকারে লিখতে চাই, তাহলে এই প্রথম বিন্দুটাকে আমার লিখতে হয় 1, ফাংশন অফ 1। দ্বিতীয় বিন্দুটাকে আমার লিখতে হয় 2, ফাংশন অফ 2। এবং 3, ফাংশন অফ 3, যদি তৃতীয় বিন্দুটাকে আমরা লিখতে চাই। তাহলে খেয়াল করো, আমরা জানি যে প্রথম মানটা এই যে 3, এটা কি আমার কি নির্দেশ করে, ভুজকে নির্দেশ করে। এবং 27 এর জায়গায় আমরা কাকে লিখেছি, ফাংশন অফ 3 কে লিখেছি। তাহলে 27 এর জায়গায় যেহেতু আমরা ফাংশন অফ 3 লিখেছি, তাহলে এই ফাংশন অফ 3 কে আমরা কি বলতে পারি, কোটি। ফাংশন অফ 3 কে আমরা কি বলতে পারি, কোটি বা উচ্চতা। রাইট? তাহলে 87 যেহেতু ফাংশন অফ 3 কে রিপ্রেজেন্ট করছে, 27 যদি কোটি হয়, তাহলে ফাংশন অফ 3 ও কি হবে, কোটি হবে। তার মানে আসলে এই বিন্দু থেকে ফাংশন অফ 3 কাকে কতটুকুকে বোঝাচ্ছে, বা এই এই ফাংশন অফ 2 বিন্দু থেকে আসলে এইটুকু দূরত্বটাকেই বোঝাচ্ছে কত, ফাংশন অফ 2। রাইট অর রং? আবার এই বিন্দু থেকে এতটুকু দূরত্ব, অর্থাৎ এই নিচ পর্যন্ত যে উচ্চতা বা লম্ব, এটাকেই বোঝাচ্ছে কত, ফাংশন অফ 3 বা 27। রাইট অর রং? এই কনসেপ্টটুকু কি বুঝতে পেরেছি? আচ্ছা, ফাইন। তাহলে আমি যদি এটার ভিতরে যে কোনো একটা বিন্দু, সাপোজ আমি এখন একটা বিন্দু এরকম একটা বিন্দু আমি ডিসাইড করলাম, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, প্রথমে ধরি পি এবং পরের বিন্দুটা হচ্ছে ফাংশন অফ পি। এখানে যেহেতু 1 ফাংশন অফ 1, 2 ফাংশন অফ 2, 3 ফাংশন অফ 3, তার মানে কোন বিন্দুর মান যদি হয় পি, তাহলে মানে ভুজের মান যদি হয় পি, তাহলে সেই বিন্দুর কোটির মানও কি হবে, ফাংশন অফ পি। এবং এটা কোন ফাংশনের জন্য আমরা ডিসাইড করতেছি,
কোন ফাংশনের জন্য আমরা করছি, এটা কিন্তু ভিন্ন ভিন্ন ফাংশনের জন্য না, আমার কিন্তু ফাংশন নির্দিষ্ট, ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব, এক্স কিউব রিলেটেড ফাংশনের জন্য, এক্স কিউব রিলেটেড ফাংশনের জন্য আমরা যে চার্টটা পাচ্ছি বা সরি যে গ্রাফটা পাচ্ছি, সেই গ্রাফের যে কোনো একটা বিন্দুর মান যদি হয় পি, তাহলে আমরা সেই বিন্দুর ভুজ যদি হয় পি, তাহলে কোটি কি হবে, ফাংশন অফ পি। এবং সেই ফাংশন অফ পিও আসলে কাকে ডিসাইড করবে, এই যে উচ্চতাটাকে মানে নির্দেশ করবে। ফাংশন অফ পি কাকে নির্দেশ করবে, উচ্চতাটাকে নির্দেশ করবে। যদিও হিজিবিজি হয়ে যাচ্ছে, আশা করি আমার কথাগুলো বোঝা যাচ্ছে, রাইট? তাহলে কোন একটা ফাংশনের কোন একটা লেখচিত্রে, কোন একটা লেখচিত্রে ফাংশন অফ সামথিং, কোন একটা লেখচিত্রে ফাংশন অফ সামথিং বলতে আসলে আমরা কি বুঝি? কোন একটা লেখচিত্রে, কোন একটা লেখচিত্রে, আবারও বলছি লেখচিত্রের ক্ষেত্রে বলছি, ফাংশন অফ সামথিং বলতে আমরা সবসময় কোটিকে বুঝাই। কোন একটা লেখচিত্রে ফাংশন অফ সামথিং বলতে আমরা সবসময় কোটিকে বুঝাবো। সেই জিনিসটা আমরা একটু লিখবো, কোন লেখচিত্রে, লেখচিত্রে ফাংশন অফ সামথিং or anything, it can be number, it can be রাশি, anything, function of something বলতে সর্বদা কোটি নির্দেশ করে, কোটি নির্দেশ করে। আমার এই কথাটুকু কি সবাই একমত, এবং সবাইকে কি আমি বুঝাতে পেরেছি এই কথাটুকু, কেন আমি কেন ফাংশন অফ সামথিং কে কোটি বলছি, এটা কি আমি বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। ওকে ফাইন, সবাই কি শিওর? জি স্যার। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশতে, এটুকু যদি বুঝতে পারি। ওকে, এখন লাস্ট দুইটা ক্লাসে আমরা আসলে যে জিনিসটা শিখেছি, কোন একটা সরলরেখার, কোন একটা সরলরেখার যে কোনো দুইটা বিন্দু, সাপোজ এখানে একটা বিন্দু হচ্ছে 1 1, এখানে একটা বিন্দু হচ্ছে 1 1, এবং আরেকটা বিন্দু ধরো আমরা ধরে নিলাম 3,27, কথার কথা। সো যদি এরকম একটা সরলরেখার দুটি বিন্দু পাওয়া যায়, যে কোনো দুটি বিন্দু পাওয়া যায়, এবং বিন্দু দুটির যদি স্থানাঙ্ক আমাদের কাছে জানা থাকে, তাহলে সেই বিন্দুটা থেকে আমরা কি করি, একটা এক্স অক্ষের প্যারালাল লাইন টানি, একটা ওয়াই অক্ষের প্যারালাল লাইন টানি, এবং এক্স অক্ষের এবং প্যারালাল লাইনের টেনে এখানে সমকোণ উৎপন্ন হয়, এবং বাম পাশে কোণ উৎপন্ন হয় হচ্ছে থিটা। এই থিটার আলোকে আমরা কি করি, ঢাল নির্ণয় করি, রাইট? এই থিটার আলোকে আমরা ঢাল নির্ণয় করি, কারণ ঢাল ইজ ইকুয়ালস টু আমরা জানি, আমরা বলি ট্যান থিটা, এবং ট্যান থিটা মানে আমরা কি জানি, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। আমি জাস্ট লাস্ট ক্লাসটা আবার একটু বলছি, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। সো ডেল ওয়াই মানে কি, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, সো ডেল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। সো এখন আমি যদি এটার ভ্যালুটা নির্ণয় করতে চাই, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, 27 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, দ্যাট মিনস এখানে 26 ডিভাইডেড বাই 2, তাহলে কত দাঁড়াচ্ছে, ভ্যালুটা দাঁড়াচ্ছে 13। খুবই সুন্দর ভ্যালু, খুবই একটা স্ট্যান্ডার্ড একটা পূর্ণ সংখ্যা 13। এখন কথা হচ্ছে যে আমরা এখানে একটা সরল রেখার, আমরা ঢাল নির্ণয় করতে পারি, এবং আমরা যদি একটা সরলরেখার ঢাল নির্ণয় করি, এবং সেই সরলরেখার ঢালটা কি সব জায়গায়, এই সরলরেখার আমার এই দুটি বিন্দু, সাপোজ এই দুটি বিন্দুর নাম দেই এ আর বি, এ আর বি বিন্দুর জন্য আমরা এই জিনিসটা বের করেছি, রাইট? এখন সাপোজ আমার আরেকটা বিন্দু দেয়া আছে, কথার কথা, সাপোজ দিস ইজ সি, ঠিক আছে? আমি সি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ জানি না, সি বিন্দুর স্থানাঙ্ক সাপোজ জানি না, এ আর বি জানি। এখন কেউ যদি বলে আচ্ছা সি বিন্দুর স্থানাঙ্ক জানি না, বাট বি আর সি বিন্দুর সাহায্যে যদি আমি ঢাল নির্ণয় করতে চাই, তাহলে কি ঢালের মান কি ভিন্ন তো আসবে না? উত্তর হচ্ছে না, ঢালের মান ভিন্ন আসবে না। এ আর সি বিন্দুর সাপেক্ষে যদি আমি ঢাল নির্ণয় করতে চাই, ঢাল কি ভিন্ন আসবে? না, ঢাল ভিন্ন আসবে না। সেটা আমরা অলরেডি কিছু এক্সাম্পলের সাহায্যে দেখেছি। আমার কথা কি বুঝাতে পারলাম? জি স্যার। এখন আমরা যেহেতু আছি ডিফারেন্সিয়েশনে, সো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করা অর্থ হচ্ছে ঢাল নির্ণয় করে, এটা আমরা বেশ কয়েকবারই বলেছি যে আমরা আসলে মূলত ঢাল নিয়ে এত বেশি কথা বলার কারণ হচ্ছে অন্তরীকরণ করা মানে হচ্ছে ঢাল নির্ণয় করা, যেটা আমরা অলরেডি বক্ররেখার ঢাল নির্ণয় করে গত ক্লাসে দেখিয়েছি। দুইটা বক্ররেখার, তিনটা বক্ররেখার আমরা
ঢাল নির্ণয় করে দেখিয়েছি যে আসলে ঢাল নির্ণয় করা মানেই হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশন করা। এখন আমরা ঠিক আগের পৃষ্ঠায় যেই ফাংশনটা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ y is equals to x কিউব নিয়ে যে কথা বলেছি, সেই একই ফাংশনটা নিয়ে আমরা আবার কথা বলবো। এই জিনিসটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়, যে এই y is equals to x কিউব এই ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আসলে আমি কি পাবো এবং কিভাবে পাবো সেই স্টেপটাই আমরা আসলে এখানে দেখাবো। সো লাস্ট পেজে যা যা জিনিস আমরা লিখে এসেছিলাম সেই জিনিসগুলো নিশ্চয়ই মনে আছে। দ্যাট মিনস আমরা বিন্দু পেয়েছিলাম 1 এর কারণে 1, 2 এর কারণে 2 এর কারণে হচ্ছে 8 এবং 3 এর কারণে আমরা পেয়ে এসেছিলাম 27। এই মানটাকে আমরা ব্যবহার করব। এখন 1টাকে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 1 ফাংশন অফ 1 ফাংশন অফ 1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। দেন 28টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 2 ফাংশন অফ 2 এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেন 327টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 3 ফাংশন অফ 3 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, ফাইন, বুঝাতে পারলাম এতটুকু? এখন আমরা চলে যাচ্ছি এই একই চিত্র, মানে লাস্ট যে চিত্রটা অঙ্কন করেছি সেই চিত্রটা আবার একটু অঙ্কন করব এবং এখানে আসলে ইলাবোরেটলি জিনিসটা বুঝাবো। আমরা এই জায়গায় চিত্রটা আরো বড় করব, ইন এ সেন্স দ্যাট যাতে আমরা বুঝাতে পারি যে আসলে জিনিসটা কি হচ্ছে। সাপোজ দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, এন্ড বড় করার জন্য আমি এই ডিফারেন্সটা বড় করে দেই। 5, 10, এটা বড় করে দিচ্ছি 15, 20, 25। ওকে, আর এখানে আমরা করছি 1, 2, 3। সো নাও আমরা আবার সেই 1 বিন্দুর জন্য আসলে আমরা 1 পাই, 2 বিন্দুর জন্য আসলে আমরা 8 পাই এবং 3 বিন্দুর জন্য আসলে আমরা 27 পাবো। সো আমাদের গ্রাফটা আনুমানিক এরকম কিছু একটা আসবে। সো আমরা একটু ব্লু পেন দিয়ে গ্রাফটা অঙ্কন করি। সো যারা কালকে ছিল না তাদের জন্য একটু বলি যে আমরা কিন্তু 11 তারিখ থেকে অফলাইন ক্লাসে চলে যাব, ঠিক আছে? ওকে, ফাইন। এখন এই যে বিন্দুটা সাপোজ 2,8, আমরা জানি যে দুটি সরলরেখার মধ্যে একটা সরলরেখার মধ্যে ঠিক এই যে এরকম একটা সরলরেখার মধ্যে মিনিমাম দুটি বিন্দু আমাদের জানা থাকলে আমরা কি করতে পারি? দুটি বিন্দু জানা আমরা তাদের মধ্যে ঢাল নির্ণয় করি। এখন আমার যদি এই বক্ররেখাটা ঢাল বের করতে হয় তাহলে কি আমার মিনিমাম দুটি বিন্দু প্রয়োজন? বক্ররেখাটা ঢাল যদি বের করতে হয় তাহলে কি মিনিমাম দুটি বিন্দু প্রয়োজন? তাহলে আমি 1, 1, আমার বিন্দু হচ্ছে একটা 1, 1, একটা হচ্ছে 2, 8, আর একটা হচ্ছে আমার 3, 27। এখন 327 এর মধ্যে যদি আমি ঢাল বের করতে চাই তাহলে আমি 327 এবং 28, 327 এবং 28 তার মধ্যে যদি ঢাল বের করি আমার ঢালের মান কত আসবে? 13। এবং 327 এবং 28 এর মধ্যে যদি ঢাল বের করি তাহলে সেটা কি আসবে? একটা সরল রেখার ঢাল আসবে, বক্ররেখার ঢাল তো আর আসবে না। আসবে কি? কথা বলেন স্যার একটু। না স্যার। না, তো ঢালটা আসবে হচ্ছে, হ্যাঁ বলেন। সরি, আমি এখানে একটু ভুল করছি। 27 মাইনাস, না ঠিকই আছে, 13। আচ্ছা, না ঠিকই আছে। এখন আমরা আসলে এই দুটি আগের যে সরলরেখার মধ্যে আমরা দেখিয়েছিলাম আসলে 327 এবং 1, 1 এর মধ্যে ডিফারেন্স দেখিয়েছিলাম, তাই আমরা 13 পেয়েছিলাম। আমরা এখন এই 327 এবং 28, সাপোজ আমি এখানে একটু এই 28, এইটা হচ্ছে আমার 28 বিন্দু, 2,8 এই বিন্দুটা, আর এই বিন্দুটা হচ্ছে আমার 3,27। এই দুইটা বিন্দুর মধ্যে আমি ঢাল বের করতে চাই। বাট এই দুইটা বিন্দুর মধ্যে ঢাল যদি বের করি, এটা তো আঁকাটা টাফ কারণ আমার এক হাত আটকা, তাহলে আমরা মূলত কি পাই? একটা সরলরেখা পাই, তাই না? এখন আমি যদি এটা ঢাল বের করতে চাই, সাপোজ tan থিটা ইজ ইকুয়ালস টু যদি বের করতে চাই তাহলে 27 মাইনাস 8 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 19 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস আমরা পাচ্ছি 19। ওকে, এখন আমরা এই 327 আর 28 এর মধ্যে এই কথাটা বলতেছি, ভালো কথা। এখন আমি এই পার্থক্যটা
এই পার্থক্যটা 327 এ না রেখে আমি এই পার্থক্যটা, যেহেতু এটা একটা সরল রেখা, আমি এই পার্থক্যটা ধরো কমায়া নিচে নামায় নিয়ে আসলাম। অর্থাৎ আমি আমি কি করলাম, যে আমি 2.5 ধরো, এটা যদি 2 হয় আর এটা যদি 3 হয়, তাহলে এই মোটামুটি এই ডিস্টেন্সটা ধরো হচ্ছে আমার 2.5। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, এখানে আমি পাচ্ছি 2.5, আর পরেরটা তো 2.5 এর কিউব হবে, বুঝতেই পারছো রাইট? 28, তাহলে 2 এর কিউব হচ্ছে 8, 327, তাহলে 3 এর কিউব হচ্ছে 27। তাহলে আমার যদি x এর মান যদি আমি 2.5 নেই, তাহলে y এর মান আমার কত আসবে, 2.5 এর কিউব। x এর মান যদি আমি 2.5 নেই, তাহলে y এর মান আমার আসবে 2.5 এর কিউব, অর্থাৎ 15.625। ভালো কথা। আচ্ছা, যখন আমি 2.5 নিলাম, তখন আমি আসলে কি দেখছি, যে আমার এটা একটা সরল রেখাই আসতেছে, আমি কোনো বক্ররেখা পাচ্ছি না, কিন্তু আমার তো দরকার বক্ররেখা, রাইট? এখন আমি আরো কাছাকাছি আসলাম, সাপোজ এরকম একটা বিন্দুতে আমি আসলাম, খুব কাছাকাছি আসলাম, আমি পিওরলি জানতে চাই। এখন তার আগে আমি 2.5 এবং 2 এর মধ্যে আমি ঢালটা বের করতে চাই। দেখো, 2.5 এবং 2 এর মধ্যে আমি ঢালটা বের করতে চাই, তাহলে উপরে আমার আসবে হচ্ছে 15.625 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.5 মাইনাস 2। তাহলে এটাকে আমি একবারে ক্যালকুলেটরে করে ফেলি, 15.625 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.5 মাইনাস 2। তাহলে আমাদের ফলাফলটা আসছে 15.25। তাহলে দেখো, একই সরল একটা বক্ররেখার মধ্যে আমি দুটি বিন্দু নিলাম, 2.8 এবং 3.27, সেখানে আমি পাচ্ছি 19। যখন সেই জিনিসটাকে আমি কমিয়ে নিয়ে আসলাম 2.5 তখন আমি মান পাচ্ছি কত, 15.25। অর্থাৎ কি দেখা যাচ্ছে, যে আমার বক্ররেখার সব জায়গায় সমান মান আমি পাচ্ছি না, এবং সমান মান পাওয়ারও প্রশ্নই ওঠে না। ভালো কথা। এখন আমি এই 2.5 থেকে এটাকে কমিয়ে একদম কাছাকাছি নিয়ে আসলাম, ধরো 2.01 এ নিয়ে আসলাম, 2.01 এ নিয়ে আসলাম। তো আমি যদি এখন 2.01 এ নিয়ে আসি বিন্দুটাকে, তাহলে আমার 2.01 এর কিউব কত আসে, 8.120601। 8.120601 আসতেছে আমার ওয়াই এর ভ্যালু, কোটির ভ্যালু। এখন আমি যদি এদের ভিতর ট্যান থিটা নির্ণয় করতে চাই, অর্থাৎ 8.120601 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.01 মাইনাস 2, তাহলে আমি কত পাই, তাহলে আমি পাচ্ছি হচ্ছে, ক্যালকুলেশনটা করে নি, আমি পাচ্ছি হচ্ছে 12.0601। তাহলে দেখো, প্রথমে ছিল কত, প্রথমে ছিল 19, 19 থেকে কমে আসলো কত, 15.25, 15.25 থেকে আসলো কত, 12.0601, 12.0601। এখন আমি যদি আরো কাছাকাছি মান নেই, একদম অতি কাছাকাছি, মানে খুব কাছাকাছি, কত কাছাকাছি, ধরে নিই শূন্যের কাছাকাছি। এখন আমি যদি এই বিন্দুটার স্থানাঙ্ক ডিসাইড করি, এই যে একদম, এই যে একদম কাছাকাছি যে বিন্দুটা, তার স্থানাঙ্ক যদি বলি 2.001, তাহলে 2.001 যদি আমি করি, তাহলে আমার তার ওয়াই অক্ষের মান কত চলে আসে, ওয়াই অক্ষের মান আসে 8.012006001, অনেক বড়। এখন এই যে 28 এবং 2.001 এবং 8.012006001 এর ভিতরে যদি আমি আসলে ঢাল নির্ণয় করতে চাই, তাহলে আসলে দেখো কি আসতেছে, তাহলে আসবে 8.012006001 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.001 মাইনাস 2। তাহলে এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে ক্যালকুলেট করলে আমরা মান দেখতে পাচ্ছি আসতেছে 12.00601। তাহলে দেখো, আমরা এই বিন্দু দুটি, এইখানে আমার একটা বিন্দু এবং এইখানে আমার একটা বিন্দু, এই বিন্দু দুটি যত কাছাকাছি নিচ্ছি, আমার ঢালের মান কিন্তু কমতে কমতে 19 ছিল, 19 থেকে কত আসছে 15.25, 15.25 থেকে কত আসছে 12.0601, এবং এখান থেকে কমে কত আসছে 12.00601, দ্যাট মিনস অলমোস্ট 12। কিন্তু আমরা এখনো অলমোস্ট 12 বলতে পারছি না। তার মানে এই যে দুটি বিন্দুর মধ্যে ডিফারেন্স, দ্যাট মিনস 2.8 এবং 2.001 এবং ব্লা ব্লা ব্লা, এই যে দুইটা বিন্দুর মধ্যে ঢাল আমি নির্ণয় করতেছি, এই ডিফারেন্সটা যত আমি কাছাকাছি নিব, যত ছোট নিব, আমার ঢালের মানটা কত কাছাকাছি যাবে, ঢালের মানটা আমাদের 12 এর তত কাছাকাছি যাবে, রাইট অর রং?
তাহলে এক্স্যাক্টলি যদি আমরা বলতে পারি এই দুটি বিন্দুর মধ্যে ডিফারেন্সটা যদি হয় লিমিটের সংজ্ঞা অনুযায়ী প্রায় শূন্যের কাছাকাছি, তাহলে আমরা এই দুটি বিন্দুর ঢালের মান ডেফিনেটলি প্রায় 12-র কাছাকাছি যাবে। রাইট অর রং? জি স্যার। বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে একটা জিনিস চিন্তা করো যে আমরা যখন, আমি একটু সরলরেখাটার একটা অংশ এখানে আঁকি, আমরা যদি এইখানে একটা বিন্দু 2.8 এবং তার প্রায় শূন্যের কাছাকাছি আরেকটা বিন্দু যদি পাশাপাশি অঙ্কন করি, তাহলে কি আসলে এই দুটি বিন্দুর মধ্যে খুব বেশি দৃশ্যমান পার্থক্য থাকে? খুব বেশি কি দৃশ্যমান স্যার। পার্থক্য থাকে? থাকে না। তার মানে যখন আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্সটা ডেল এক্স এর পরিমাণ, মানে এইটা প্রথমটা ধরলাম এক্স এবং তারপরেরটা হচ্ছে কিঞ্চিত বেশি, কিঞ্চিত কত, এই শূন্যের খুব কাছাকাছি পরিমাণ বেশি। এখন শূন্যের খুব কাছাকাছি পরিমাণ বেশি যখন হবে, তখন এই দুইটা বিন্দুর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য আর থাকে না, তখন এই জিনিসটা কি একটা বিন্দুই হয়ে যায়। আর তখন একটা বক্ররেখার মধ্যে আমরা যখনই দুটি বিন্দু মিলেমিশে যখন একাকার হয়ে একটি বিন্দুতে হয়ে যায়, তখন সেই বক্ররেখার আসলে আর ঢাল বের করা যায় না, তখন আমরা সেটা বের করি বক্ররেখার স্পর্শকের ঢাল। তখন আমরা বের করি বক্ররেখার স্পর্শকের ঢাল। এই যে কার্ভটা, এটা হচ্ছে আমাদের টার্গেটেড বক্ররেখা, এই ঢালটা হচ্ছে আমাদের টার্গেটেড বক্ররেখা, এবং এই বক্ররেখার খুব কাছাকাছি দুটি বিন্দু, খুব কাছাকাছি দুটি বিন্দু ঢাল নির্ণয় করতে যখন যাচ্ছি, খুব কাছাকাছি দুটি বিন্দু ঢাল নির্ণয় করতে যখন যাচ্ছি, তখন আমরা আসলে পেয়ে যাই ওই খুব কাছাকাছি দুটি বিন্দুর সাহায্যে মিলিত বক্ররেখার, সরি ঢাল না, সরি এটা লিখে ভুল হয়েছে, আমরা পেয়ে যাচ্ছি বক্ররেখার একটা একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক, এবং আমরা তখন ওই স্পর্শকের ঢাল বের করি। আমরা তখন ওই স্পর্শকের ঢাল বের করি। আমি কি কথাটা বুঝাতে পেরেছি? স্যার আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, আবারও বলছি যে এখানের এক্সাম্পলটা দেখি যে বক্ররেখার দুটি বিন্দুর মধ্যে ডিফারেন্স কিরকম, যে একটা 2, একটা 2.001, তাতে আমাদের ঢালগুলো কি কাছাকাছি আসতেছে, একটা 12, মোটামুটি 12.0601, আবার আরেকটা আসতেছে 12.006001। দ্যাট মিনস আস্তে আস্তে ঢালটা 12-র দিকে যাচ্ছে। তা আমি বুঝাতে চাচ্ছি যে দুটি বিন্দুর মধ্যে একটা বক্ররেখায়, আবারও বলছি, একটা বক্ররেখায় দুটি বিন্দু ঢাল বের করা মূলত আসলে কি বোঝায়, ওই বিন্দু দুটোর মধ্যে ডিফারেন্সটা একদম কি হবে, শূন্যের কাছাকাছি হতে হবে, কারণ যত শূন্যের কাছাকাছি যাবে তত আমরা পিওর ভ্যালু পাবো। এই যে 12.00 এটার থেকে 12.06001 এটা আরো পিওর ভ্যালু। তার মানে আরো আমি যত কাছাকাছি যাব তত আরো পিওর ভ্যালু পাবো, মানে আরো 12-র কাছাকাছি ভ্যালু পাবো। রাইট অর রং? তার মানে আমি বিন্দু দুটির মধ্যে ডিফারেন্সটা যত কাছাকাছি করব, তত আমি ওই বিন্দু দুটির ঢালের ভ্যালুটা তত পিওর পাবো। তার মানে বক্ররেখার দুটি বিন্দু আসলে কাছাকাছি করতে 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 আসলে তারা দুটি মিলিত হয়ে যায়, আর তখন বক্ররেখার মধ্যে দুটি বিন্দুর আলাদা আলাদা কোনো অস্তিত্ব থাকে না, থাকে একটা বিন্দুরই অস্তিত্ব। আর একটা বিন্দুর অস্তিত্ব থাকে বিধায় সেই জিনিসটাকে আমরা বলি তখন একটা স্পর্শক, কারণ কোনো একটা বক্ররেখার উপর দিয়ে একটা বিন্দু দিয়ে আসলে আমরা একটা মাত্রই স্পর্শক আঁকতে পারি। তাহলে বক্ররেখার দুটি বিন্দু মিলে যেহেতু একটি বিন্দু হচ্ছে, এবং একটি বিন্দুতে যেহেতু আমরা একটা স্পর্শকে আঁকতে পারছি, সো বক্ররেখার কোন একটা বিন্দুতে ঢাল নির্ণয় করা বলতে বোঝায় আসলে ওই স্পর্শকে ঢাল নির্ণয় করা। আমি কি কথা বুঝাতে পেরেছি? জি স্যার, ক্লিয়ার। শিওর? তাহলে এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখো, এটা একটা থিওরি, এটা কাজে লাগবে পরে। বক্ররেখার কোন একটা বিন্দুতে যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে ওই বিন্দুতে আমরা স্পর্শকের
ওকে, যদি এতটুকু কথা বুঝতে পারি, যদি এতটুকু কথা বুঝতে পারি, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মাঝখানে ফ্রিজ হয়ে গেছিল নেটওয়ার্কের কারণে। ওকে, এখন তাহলে এর পরের আলোচনাতে আমরা যেটা করব যে এর পরের আলোচনাতে আমরা ইকুয়েশন ডিরাইভ করব, যে ইকুয়েশন থেকে আসলে আমরা মূল নিয়ম বলতে আসলে কি বুঝাই সেই নিয়মের মধ্যে আসলে প্রবেশ করব। তাই সবাইকে আমি বলছি যে এখন ওটা শুরু করলে মাঝখানে কেটে গেলে জিনিসটা বিরক্তিকর দেখাবে, তো সবাই লিভ নিয়ে আবার নতুন করে রিজয়েন করো এবং তারপরে আমি অ্যাটেন্ডেন্স দিব রিজয়েনের পরে।